পৃথিবীকে রক্ষায় 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা। ইশিবা ইউনুস বৈঠকে $1 বিলিয়ন অনুদান সহ 6টি সমঝোতা সই। সংস্কারের নামে বিদেশি লোক আমদানি করে নির্বাচন বিলম্বিত করছে সরকার, বলছে বিএনপি। অহেতুক দোষারোপের রাজনীতি করার অভিযোগ। দুদিনের টানা বৃষ্টি এবং ঈদের মধ্যেও স্থিতিশীল রাজধানীর বাজার। এখনও জমে ওঠেনি পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং বিসিবির নতুন বস আমিনুল ইসলাম বুলবুল 9 মাসের মাথায় সভাপতি পদ থেকে ফারুকের অপসারণ। আইসিসিতে অভিযোগ করলে জটিলতার শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে উল্লেখ করে পৃথিবীকে রক্ষায় 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুক্রবার টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, বিশ্বজুড়ে পরিবেশের ওপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত আছে। এদিন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর ইউনুস। এছাড়া দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সঠিক নিয়মনীতি মেনেই প্রবাসীদের যে কোনো সংকটের সমাধান করা হবে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। শুক্রবার জাপানের টোকিওতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। আলোচনায় উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টিও। এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জাপানের চলমান সহযোগিতার প্রশংসা করেন অধ্যাপক ইউনুস। জবাবে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। সেখানে এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানব জাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এজন্য তরুণদের 3-0 ক্লাব গড়ে তুলতে হবে। Of profit pushes you to get all the wealth to yourself. No matter which country, which economy you take, wealth is fast approaching the people at the top. So few people on the top, a few percentage of people in the top, they accumulate all the wealth the nation has. Very little is distributed down the line. এছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, প্রবাসীদের দুর্ভোগ লাঘবের যথাসাধ্য চেষ্টা করা হবে। প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয়। আমাদের কলঙ্কময় অধ্যায় হলো যে লোক ভাতের ধরলে এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় ভাগ বাটোয়ারা নিয়ে, প্রতিটি দেশের সঙ্গে আমাদের একটু কিছু দেশে লোক পাঠাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, সেগুলো মোকাবেলা করে। জাপানের জন্য সেটা না হয়, তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে। আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে, কারো মাঝখানে কোনো কেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয়, বিড়ম্বনার শিকার না হয়। ব্যবসা কিভাবে বাড়ানো যায় প্রবাসীদের সঙ্গে সেই অভিজ্ঞতাও বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে নিয়ে, ওখান থেকে বসে কি আমরা ব্যবসার কথা বলতে পারবো না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। নির্বাচন নিয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর খোদ স্বৈরাচারও দেশের মানুষকে জাতীয়তাবাদী চেতনা থেকে বিচ্যুত করতে পারেনি বলে দাবি করলেন স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে বলে জানান তৃণমূলের নেতারা। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে প্রথম যে সত্য প্রায়োরিটি সেটা হলো ডেমোক্রেসি। সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এই দায়িত্ব যেন ওনারা যথাযথভাবে পালন। 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই বলেই মানুষের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট জাগ্রত হয়েছিল। দীর্ঘদিনের নিপীড়িত মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল গণ অভ্যুত্থান। খোঁড়া অজুহাতে নির্বাচন বিলম্বিত না করে জনগণের মনের ভাষা বোঝার পরামর্শ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। অতি সত্বর বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে একটি পরিচ্ছন্ন নির্বাচন দিন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। একটি মহল সংস্কারের কথা বলে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এক দল থেকে বহুদলীয় রাজনীতির যে সূচনা, বাংলাদেশের সেই ৭৯ সেই সংসদের কথা চিন্তা করেন, সেই নির্বাচনের কথা চিন্তা করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন। পলায়নকৃত স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অনেক কিছু পরিবর্তন করতে পারলেও বাংলাদেশি জাতীয়তাবাদ সেটি কিন্তু মুছে ফেলতে পারে নাই। আর সংস্কারের নামে বিদেশ থেকে লোক আমদানি করেও তা বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য, আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করতে চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে, আর নির্বাচন করতে না চান সেটা দায়িত্ব। এ সময় সরকার প্রধানের নানা বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ভাকুরতা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেও তাগিদ দেন তিনি। শেখ হাসিনার এবং আওয়ামী লীগের রাজনীতি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের রাজনীতি, খুনিদের রাজনীতি এই বাংলাদেশে আর কোনোদিন হবে না। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হচ্ছে। বর্তমানে এটি টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশ জুড়ে আরও 4 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে এতে ঝড় ঝঞ্ঝার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলীয় এলাকা। আর রাজধানীতে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুররা। জাতীয় বাজেটে আসন্ন ঈদ ঘিরে বাজারে দাম বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। কয়েক সপ্তাহ আগের দামেই স্থিতিশীল আছে চাল, ডাল ও ডিম সবজির বাজার। আর কেজিতে অন্তত 50 টাকা কমেছে মুরগির দাম। 1 মাস আগে বৃদ্ধি পাওয়া এলাচ সহ সব রকম মশলাও বিক্রি হচ্ছে আগের দামেই। রেজা খানের রিপোর্ট। 2রা জুন সোমবার পেশ হবে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট প্রস্তাব। সাধারণত বাজেট পূর্ববর্তী সময়ে খুচরা বাজারে দাম বৃদ্ধির প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু এবার বাজেট ও ঈদ সামনে রেখে সেই প্রবণতা না থাকায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা। গেল কয়েক সপ্তাহ জুড়ে স্থিতিশীল চালের বাজার। মিনিকেট প্রকারভেদে 74 থেকে 92 টাকা, নাজিরশাইল 88 থেকে 95 টাকা, আর 28 ও পাইজাম 58 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমছিল কেজিতে 10 টাকা, তারপরে আর কোনো দাম লড়চড় হয় না, ওই একভাবেই আছে সবগুলো। 3-4 সপ্তাহ আগে বেড়ে গিয়ে স্থির হয়েছে এলাচ সহ কয়েকটি মশলার দাম। তেল, চিনি, ডাল, লবণ সহ বেশিরভাগ মুদিপণ্যের দামও স্থিতিশীল, তবে কিছুটা বেড়েছে সাবান, পেস্ট ও গুঁড়ো দুধের দাম। এলাচি সবচেয়ে ভালোটা হলো 5700-5800 টাকা, আর নর্মালটা হলো 5300-200 এরকম। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে, সবকিছুর দামে কম। সব নিম্নগতি। গরুর মাংস প্রকারভেদে 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। অন্তত 50 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরেই ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজন দরে। 130 টাকা
দর্জন 3 সপ্তাহ ধরে এই রেট চলতেছে। কেজিতে 50 টাকা কমছে সবগুলি। সবজির বাজারেও অনেকটা স্বস্তি বিরাজ করছে। কচুমুখী ও সজনে ছাড়া প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকার মধ্যে। কচুরমুখী আছে 100 আর সবই 100 নিচে। ফুলকপি আছে 60, কাঁচামরিচ 80 টাকা কেজি, টমেটো 80 টাকা কেজি, পেঁপে 50 টাকা কেজি, পটল আছে 50। দাম ঠিক আছে মোটামুটি, সবাই সাধারণ মানুষ খাইতে পারবে আর কি। বাজার কন্ট্রোল করা হতো আগে, এখনো আছে, তবে একটু লেভেলটা কম আর কি। তবে ব্যতিক্রম শুধু মাছের বাজার। অনেক আগেই এর দাম চলে গেছে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। মাছ খাইতে পারে না গরিব মানুষ, আমাদের মতো লোক মাছ খাইতে পারে না। বাজার মনিটরিং জোরদার হলে সাধারণ মানুষের কষ্ট আরো লাঘব হবে বলে মনে করেন ভোক্তারা। বাজারে অনেকটাই নিয়ন্ত্রণ আসছে, আরো জন নিয়ন্ত্রণ করে জন্য। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় ছুটির দিনেও জমে ওঠেনি রাজধানীর পশু হাটগুলো। ঈদের সপ্তাহখানেক সময় থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল হাতে গোনা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর দাম কম বলা হলেও হাটের চিত্র ভিন্ন বলে অভিযোগ করেন অনেকে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। দরজায় করা নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটে প্রচুর পরিমাণ গরু ছাগল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ছুটির দিনেও তেমন জমজমাট হয়নি গাবতলীর পশুর হাট। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা কম। ভাই গরুর দামের মতো কাস্টমার নাই এখন বর্তমান হাটের ভিতরে। দাম করতে যাত্রা বাজারে কি করতে 200 মাল করতে 150, 300 মাল করতে 200। মনে হচ্ছে যে আজকে বাজার লাগতে পারে, তা এখনো তো কোনো ক্রেতা ভাব নাই। এই ব্যবসাটাই আমাদের কাছে উত্তম, মানে কুরবানির ব্যবসাটা কষ্ট ভাই, গাড়ি ভাড়া বেশি, হাটের চেক বেশি, সব দিক থেকে বেশি, মানে একটা অশান্তি কষ্ট মানে ভোগ করা লাগে। বাজার মনে হয় বেশি সম্ভব তো আজকে শুক্রবার যাচ্ছে, আজকেতেই লাগা উচিত। ধানের পরে কবে থেকে কিনা বেচা আরম্ভ হবে আল্লাহ জানে। গরু তো এলাকায় কিনতে পাই না, কিন্তু বাজার তো খারাপ। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর দাম কম প্রচার করা হলেও হাটের চিত্র ভিন্ন। ইউটিউবের মতো দেখা বড় বড় গরু এতটা কিন্তু আসলে যে মার্কেট যখন বাজারে আইলাম, বাজারে আওয়ার পরে কিন্তু ওইটার সাথে একটু মিল কম। কোরবানির গরু ভালোই হয়েছে, তো আমার অফিস কলিগের গরু, আমি আজকে ওনার সাথে আসছি, বাট 41 দিয়ে আমরা এই গরুটা নিয়েছি। দাম মোটামুটি, এত বেশিও না কমও না। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে গাবতলীর পশুর হাটে আসতে শুরু করেছে ছাগল, ভেড়া ও দুম্বার মতো কুরবানির পশু। সাতক্ষীরা থেকে নিয়ে আসছি, চাওয়া দাম 6 লাখ, 5 লাখ হলে বিক্রি করব। ছাগলের দাম এখন একটু কম ভাই, মানে কাস্টমার নাই, বৃষ্টি বদল কেনা বাস একটু কম। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। 9 মাসের মাথায় বিসিবির সভাপতির পদ থেকে অপসারণ করা হলো ফারুক আহমেদকে। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। পাশাপাশি সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতি হলেন ফাহিম সিনহা। বিকেলে বিসিবির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পদত্যাগে রাজি না থাকা ফারুক আহমেদ আইসিসিতে অভিযোগ করেছেন, এমন গুঞ্জনও আছে। মুদাসসির আলীর প্রতিবেদন। ফারুক আহমেদকে বাদ দেয়া এবং বিসিবির নতুন সভাপতি নির্বাচন নিয়ে গেল 2 দিন সরগরম ক্রিকেট পাড়া। এ নিয়ে জরুরি বোর্ড সভা বিসিবিতে। শুক্রবার বিকেলে একে একে যোগ দেন বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্যরা। তবে দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আসতেই হইহুল্লোড় পড়ে যায় বিসিবি প্রাঙ্গণে। কারণ অনেকটাই অনুমিত ছিল ক্রিকেট বোর্ডের পরবর্তী বস হতে যাচ্ছেন বুলবুল। শুরু হয় সভা, সেখানেই তাকে চূড়ান্তভাবে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ঠিক আগে বিসিবির গঠনতন্ত্র অনুচ্ছেদ 13-2 খ ধারা মোতাবেক বোর্ডের পরিচালক হিসেবে বুলবুলকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে নিজের দায়িত্বের কথা জানান তিনি। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বুলবুল বলেন, কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য সভাপতি আসেননি। সময়টা খুব লম্বা হবে এমনটাও নয়, তবে যতটুকু সময় থাকুন না কেন ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চান তিনি। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি।
তো এই জন্য বলছি যে এটা কোনো এক্সাক্ট টাইম নেই। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমে তাকে নিয়ে ভুয়া খবরের বিষয়ে কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল। আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। এদিকে বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। পরিচালক থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেলেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতি হলেন ফাহিম সিনহা। এদিকে 9 মাসের মাথায় অপসারণ হলেন ফারুক আহমেদ। আইসিসিতে ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ করেছেন তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এলজিইডি মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁতে পৌর বিএনপি 7 নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে ঝালকাঠিতে জেলা যুব দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। খাবার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নিরাপত্তাহীনতার অজুহাতে কর্মবিরতিতে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এতে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে চিকিৎসালয়টির সব ধরনের সেবা কার্যক্রম। চিকিৎসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আবাসিক রোগীরা। এমন পরিস্থিতিতে কেউ কেউ হাসপাতাল ত্যাগ করলেও দূর দূরান্তের অনেক রোগী বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আহত ব্যক্তিদের সংঘর্ষের জেরে গত বুধবার সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অচল অবস্থা। পরিস্থিতি জানতে চাইলে জুলাই আন্দোলনের আহতরা তাদের উপর হামলা ও ওয়ার্ড ভাঙচুরের অভিযোগ তোলেন। আমার মারা অবস্থায় এক পর্যায়ে দেয়া সেনাবাহিনীর একজন আমার বলতেছে, তোকে হাসনাত কোথায়? ওই দিন না তোরা একটা মিটিং করছিলি যে অকান্না হাসনাত, তোরা না বলছিলি হাসনাত হাসনাত। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দৃষ্টি হারানো ব্যক্তিরা জানালেন চলমান বৈষম্যের কথা। তারা কি ধরনের কর্মবিরতি দিলে তারা ভালো জানে, তারা নাকি নিরাপত্তা চাই। তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের দুর্নীতি বন্ধ হয়ে আসছে। এই বৈষম্যের জন্য আমরা চোখ হারাইছি। আমার 22,000 ভাই আহত হয়েছে, 2022 শহীদ হয়েছে। ওই বৈষম্য যদি আবার ফিরে আসে, এটা তো আমরা সহ্য করতে পারবো না। এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আহতদের দেখতে আসা 24-এর অভ্যুত্থানে শহীদের স্বজনরাও। অতি কষ্টে বলতে হচ্ছে, আমাদের সন্তানরা চলে গেছে, হয়তো আমরা অনেক দিক দিয়ে বেঁচে গেছি, কারণ যে সন্তানরা এখনো জীবিত আছে তাদেরকে আমরা হারাতে চাই না। তাদের সুচিকিৎসা, সুবিচার এবং তাদের পুনর্বাসন, এটা অতীব জরুরি। আমরা সবাই সন্তানদের ভুলকে ক্ষমা করে দিয়ে তাদের চিকিৎসার জন্য তারা আসুক, এইটুকু আমি আহ্বান করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের অনেকে সেবাবঞ্চিত হয়ে শয্যা ত্যাগ করেছেন। কেউ বা নিরুপায় হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। 3 দিন ধরে আন্দোলন চলছে, কোনো খাবার পাচ্ছি না, কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, সব মানে একদম বন্ধ। অনেক দূর থেকে আসছে এখানে চিকিৎসা নেওয়ার জন্য। ঈদের আগে আমাদের চিকিৎসাটা হইলে আমরা সুস্থ হয়ে যেতে বাড়িতে যেতে পারি। চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী সবাই কাজ বন্ধ রাখায় আক্ষরিক অর্থেই হাসপাতালটি অচল হয়ে পড়েছে। রাষ্ট্রের বৃহত্তম এই চক্ষু চিকিৎসালয়টি অচল অবস্থা কাটিয়ে খুব শীঘ্রই পুরোদমে চিকিৎসা কার্যক্রম শুরু করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি তুলেছেন সর্বস্তরের রোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 67 ফিলিস্তিনি। এতে আহত হয়েছে আরও প্রায় 200 জন। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে নাইজেরিয়ায়
ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে 21 জন নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় সামান্য খাদ্য পাওয়ার জন্য মানুষ পাগল প্রায়। ছিটে ফোটা যা ত্রাণ সেখানে যাচ্ছে তা পেতেই তাদেরকে আরেক যুদ্ধ করতে হচ্ছে। এ সংকটাপন্ন সময় নিরীহ মানুষদের ওপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষদের ওপরও নির্মমভাবে গুলি চালিয়ে অনেককেই হত্যা করছে তারা। এছাড়া গাজা জুড়ে এখনও বিমান এবং স্থল হামলাও অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এই বর্বরতায় গত 24 ঘন্টায় নতুন করে 67 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় 200। টানা 19 মাস ধরে চলা এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 54,200। এদিকে গাজায় ইসরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি বলে অভিযোগ হামাস কর্মকর্তাদের। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নাইজেরিয়ায় ভারী বর্ষণে ঘরবাড়ি ধসে কমপক্ষে 21 জন নিহত হয়েছে। নাইজেরিয়ায় স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে ভারী বৃষ্টিপাতে 2টি গ্রামে অন্তত 50টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। সেখানে এখনও 10 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। অন্যদিকে বিদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের স্থগিতাদেশ অস্থায়ীভাবে বাতিল করেছেন মার্কিন ফেডারেল আপিল আদালত। এতে করে আমদানিকৃত পণ্যে আবারও শুল্ক পুনর্বহাল হয়েছে। একদিন আগেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা দিয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। পৃথিবীকে রক্ষায় 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা। ইশিবা ইউনুস বৈঠকে $1 বিলিয়ন অনুদান সহ 6টি সমঝোতা সই। সংস্কারের নামে বিদেশি লোক আমদানি করে নির্বাচন বিলম্বিত করছে সরকার, বলছে বিএনপি। অহেতুক দোষারোপের রাজনীতি করার অভিযোগ। দুদিনের টানা বৃষ্টি এবং ঈদের মধ্যে স্থিতিশীল রাজধানীর বাজার। এখনো জমে ওঠেনি পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং বিসিবির নতুন বস আমিনুল ইসলাম বুলবুল 9 মাসের মাথায় সভাপতি পদ থেকে ফারুকের অপসারণ। আইসিসিতে অভিযোগ করলে জটিলতার শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।